নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কালকের সোমবার, বাজারে কি হবে কেউ এই মুহূর্তে বলতে পারছেন না। বিগত শুক্রবার বিশ্বের সমস্ত তাবড় তাবড় শেয়ার বাজারে বড় সংশোধন এসেছে। ন্যাসড্যাকে 4% বেশি পতন, এবং মনে রাখতে হবে ন্যাসড্যাক টেকনোলজি হেভি সেক্টর। যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট কোম্পানিগুলো রয়েছে এবং ম্যাগনিফিসেন্ট 7 কোম্পানিজ আমেরিকাতে, সবগুলোতে পতন এসেছে। একের পর এক ভেঙে পড়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের শেয়ার মার্কেটগুলো। এবং বিগত শনিবার এবং আজকের রবিবার আমেরিকা ইরানের মধ্যে যে সংকট ছিল সেটা তীব্রতর হয়ে উঠেছে। আমেরিকা এবং ইরানের সম্ভাব্য সন্ধির মধ্যে, অর্থাৎ যদি চুক্তি হতো, তার মধ্যে অন্যতম শর্ত ছিল যে ইরানের যে $24 বিলিয়ন অ্যাসেট বা সম্পদ আমেরিকা জব্দ করে রেখেছে বা ফ্রিজ করে রেখেছে, ইরানের দাবি অনুযায়ী আমেরিকাকে সেই পরিমাণ সম্পদ রিলিজ করে দিতে হতো। বিগতকাল ইরান তুমুল মিসাইল এবং ড্রোন আক্রমণ করেছে মধ্যপ্রাচ্যের দুটি দেশ, বাহরিন এবং কাতারের ওপর। মনে রাখতে হবে, বাহরিন একটি অতি ক্ষুদ্র দেশ, বরঞ্চ বলা যেতে পারে কয়েকটা দ্বীপের একটি সমষ্টি, এবং পাশেই রয়েছে কাতার, যেটিও যথেষ্ট ছোট দেশ। কিন্তু এই দুটি দেশ ভীষণ সিগনিফিকেন্ট এই কারণ এরা ওপেক, অর্থাৎ অয়েল প্রডিউসিং যে দেশগুলো রয়েছে, তাদের যে গোষ্ঠী রয়েছে, তার অন্যতম দুটি গুরুত্বপূর্ণ সদস্য। এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে যে 8টি দেশ রয়েছে, তারা যে পরিমাণ তেল এবং গ্যাস উৎপাদন করে থাকে সেটা বিশ্বের 1/5, এবং ইরান যে মুহূর্তে এই যুদ্ধ তীব্রতর করেছে এবং সরাসরি হুমকি দিয়েছে যে তারা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করতে চলেছে, তারা এই মুহূর্তে কোনো রকম আমেরিকার সঙ্গে সন্ধির মধ্যে দিয়ে যাবে না। সংকট তীব্রতর হয়েছে, নতুন করে বড় আশঙ্কা তৈরি হয়েছে। অয়েল সাপ্লাই চেইন ডিসরাপশন সাংঘাতিকভাবে সেটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমতো অবস্থায় বিশ্ব মার্কেট কোন দিকে যাবে সেটা সহজেই অনুমেয়। অর্থাৎ বিগত শুক্রবার ভারতীয় শেয়ার বাজারে সেই অর্থে কোনো ধরনের পতন ঘটেনি, কিন্তু সামগ্রিকভাবে বিশ্ব যেদিকে এগোচ্ছে, যেভাবে ভূ রাজনৈতিক টেনশন বৃদ্ধি পাচ্ছে, তাতে এটা নিশ্চিন্ত এই যুদ্ধের শেষ আমরা সামনে কোথাও দেখতে পাচ্ছি না। যতই ডোনাল্ড ট্রাম্প বড় দাবি করুন না কেন, যত পাকিস্তান দাবি করুক না কেন, ইরান আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি হতে পারে, ভারতবর্ষ আরো ফার্দার সাফার করতে পারে। দেখুন, যুদ্ধ হচ্ছে, এটা যতখানি না বিশ্ব বাজার তথা ভারতীয় শেয়ার বাজারকে বিরক্ত করে, বিব্রত করে, তার থেকেও যেটা চিন্তায় ফেলে ভারতীয় শেয়ার বাজার বা বিশ্বের যে কোনো শেয়ার বাজার, সেটা হচ্ছে অনিশ্চয়তা। ভারতবর্ষ যেহেতু সম্পূর্ণভাবে নির্ভরশীল বিদেশি তেল এবং গ্যাসের উপর, অলরেডি একটা ডিসরাপশন চলছে, সাপ্লাই চেইন ডিসরাপশন চলছে। ভারতবর্ষে তেল এবং গ্যাস মধ্যপ্রাচ্য ছাড়াও আসা অসম্ভব নয়, কিন্তু কত খরচে আমরা বিদেশ থেকে তেল নিয়ে আসছি এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে। আমরা রাশিয়ার কাছ থেকে তেল নিতে পারি, ভেনেজুয়েলার কাছ থেকে তেল নিতে পারি, আমেরিকা বা নাইজেরিয়ার কাছ থেকেও তেল নিতে পারি, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে তেল নেওয়ার যে খরচ আর এই দেশগুলো থেকে তেল এবং গ্যাস নেওয়ার যে খরচ, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ইরানের $24 বিলিয়ন যে অ্যাসেট, মোটামুটি প্রায় 20 থেকে 21,000 কোটি টাকার যে অ্যাসেট আমেরিকা জব্দ করে রেখেছে, সেটা তারা ছাড়তে রাজি নয়। অর্থাৎ ইরানকে কোনোভাবেই আমেরিকা এই পরিমাণ সম্পদ ফেরত দিতে রাজি হচ্ছে না। উপরন্তু তারা বলেছে
এই যুদ্ধ চলাকালীন যে পরিমাণ ক্ষয়ক্ষতি মধ্যপ্রাচ্যের দেশগুলো অর্থাৎ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরিন, ইউনাইটেড আরব এমিরেটসের হয়েছে, ইরানের এই সম্পদ বিক্রি করে আমেরিকা সেই টাকা দিয়ে এই মধ্যপ্রাচ্য দেশগুলোর রিকনস্ট্রাকশন করবে, অর্থাৎ ক্ষয়ক্ষতির টাকা তারা মিটিয়ে দেবে। ইরান এর ফলে সাংঘাতিকভাবে ক্ষেপে গিয়েছে, সিচুয়েশন আউট অফ হ্যান্ডস চলে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে বিনিয়োগকারীদের একটা কথা মাথায় রাখতে হবে যে এটা এখন অ্যাডভেঞ্চারাস হওয়ার সময় নয়, সাইডলাইন্সে বসে থাকার সময়। যে কোনো স্টক যে কোনো মুহূর্তে সেটা উঠেও যেতে পারে, নেমেও যেতে পারে, অর্থাৎ ভোলেটিলিটি সাংঘাতিকভাবে স্পাইক করতে পারে। অর্থাৎ বাজারে কখন কোন শেয়ার উঠবে নামবে সেটা বলা ভেরি ডিফিকাল্ট। সুতরাং কোনো ধরনের ডিরেকশন ছাড়া, কোনো ধরনের স্বচ্ছ পরিবেশ ছাড়া যে কোনো শেয়ারে গিয়ে বিনিয়োগ করা বা কোনো অ্যাসেটে বিনিয়োগ করা কিন্তু ডেঞ্জারাস হতে পারে। অলরেডি আপনারা দেখে ফেলেছেন, বিগত কালও আলোচনা করেছি যে বিভিন্ন অ্যাসেটে কীরকম তুমুল পতন এসেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট মাত্রাতিরিক্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে ইথেরিয়াম রয়েছে, বিটকয়েন রয়েছে, সোলানা রয়েছে, রিপেলের মতন এক একটা ক্রিপ্টোকারেন্সি রয়েছে যেগুলোতে 16 থেকে 20% অবধি কারেকশন মাত্র 7 দিনের মধ্যে চলে এসেছে। সোনার দাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিগত শুক্রবার ট্রেডিং বন্ধ হওয়া পর্যন্ত 3.3% বেশি পতন চলে এসেছে। রুপোর দরে পতন চলে এসেছে প্রায় 8.5% কাছে। এটা আন্তর্জাতিক বাজারে সোনা এবং রুপোর যে দাম সেটার কথা বলছি, স্পট প্রাইসের কথা বলছি না। এছাড়া বিভিন্ন মেটালস যেগুলো রয়েছে সেইগুলোতেও বড় কারেকশন এসছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কপার এবং জিঙ্ক, যার দামও কিন্তু সাংঘাতিকভাবে পতন হয়েছে লন্ডন মেটাল এক্সচেঞ্জে। এবং মনে রাখতে হবে যে যত ডলার শক্তিশালী হবে, যত ডলার ইন্ডেক্স শক্তিশালী হবে, তত কিন্তু সোনার উপর দামের ওপর নেগেটিভ প্রভাব আসবে। এবং যত ডলার ইন্ডেক্স শক্তিশালী হবে তার কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে বিভিন্ন অ্যাসেটগুলোর ওপর। এবং শুক্রবারের বাজারগুলো যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোতে প্রফিট বুকিংয়ের কারণের জন্য পড়ে, এমন কোনো নিশ্চয়তা নেই যে ফার্দার প্রফিট বুকিং হবে না সামনের সপ্তাহে। এবং বর্তমানে যেভাবে ওলট পালট হয়ে যাচ্ছে গোটা বিশ্ব জুড়ে, এটা কোনোভাবেই খুব একটা শক্তিশালী দাবি হিসাবে পেশ করা যায় না যে বাজারে এই মুহূর্তে আবার সুসময় ফিরে আসতে চলেছে। শুধু তাই না, তেলের এবং গ্যাসের কারণে নিশ্চিন্ত থাকুন, ভারতবর্ষের অধিকাংশ সেক্টরের অন্তর্গত বিভিন্ন কোম্পানিগুলো অলরেডি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে দিয়েছে। কেবলমাত্র হোলসেল প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশনের দিকে নজর দিতে আপনাদের অনুরোধ করছি, যেটা বিগত 44 মাসে মাফ করবেন, বিগত 42 মাসের মধ্যে সর্বোচ্চ 8.3% পৌঁছে গেছে। অর্থাৎ বিভিন্ন কলকারখানা, বিভিন্ন ইন্ডাস্ট্রির কস্ট অফ প্রোডাকশন দারুণভাবে বৃদ্ধি পেয়ে গেছে। সিপিআই ইনফ্লেশন সেটাও মাথা চাড়া দিয়ে উঠছে, এবং ডাব্লিউপিআই ইনফ্লেশনের যে নেতিবাচক প্রভাব সেটা সঙ্গে সঙ্গে চোখে দেখা যায় না, তার প্রভাব কিন্তু কয়েক মাস পর থেকে দেখা যায়। সুতরাং ভারতীয় অর্থনীতিতে মূল্যবৃদ্ধির সম্ভাবনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। ইতিমধ্যেই যেহেতু পেট্রোল এবং গ্যাসের দাম অলরেডি কয়েকবার বৃদ্ধি পেয়েছে, তার প্রভাব লজিস্টিক্স, ট্রান্সপোর্ট, ফাস্ট মুভিং কনজিউমার গুডস অলরেডি পড়া শুরু করে দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিগত শুক্রবারে মনিটারি পলিসি কমিটির মিটিংয়ে তারা একটা নিউট্রাল স্ট্যান্স নিয়ে রেখেছেন, যেখানে তারা অলরেডি ইঙ্গিত দিয়ে রেখেছেন যে আমাদের দেশের মূল্য বৃদ্ধি হতে পারে,
আমাদের দেশে জিডিপি কমে যেতে পারে। সুতরাং অল ইজ নট ওয়েল। হ্যাঁ, এটা ঘটনা যে মাত্র কয়েক ঘন্টা আগে যে জিডিপি ডেটা রিলিজ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ভারতের জিডিপি 7.8% হারে গ্রো করেছে লাস্ট কোয়ার্টারে, যেটা বিশ্বের মধ্যে দ্রুততম। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, অর্থাৎ বিশ্বে এই মুহূর্তে ভারতবর্ষের জিডিপি গ্রোথ 1 নম্বরে। কিন্তু যেভাবে যে আক্রমণ শানানো হচ্ছে ভারতের অর্থনীতির ওপর এবং যেখানে ভারতবর্ষের কোনো দোষী নেই, সেইখানে আমাদের এটা দুর্ভাগ্য ছাড়া কিছু বলা চলে না যে আমাদের এই ধরনের অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে যেতে হচ্ছে। সুতরাং সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি। এই সপ্তাহটি অর্থাৎ আসন্ন সপ্তাহটি কিন্তু কিছু না কিছু সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এবং সেটা হতে পারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি সংক্রান্ত, হতে পারে আমেরিকা ইরান যুদ্ধ সংক্রান্ত। কিন্তু তার কারণ সব কিছুর মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যুদ্ধ বন্ধ না হলে কোনো অ্যাসেটের স্টেবিলিটি আসা মুশকিল। ভারতীয় শেয়ার বাজার তথা বিশ্বের শেয়ার বাজারেও স্টেবিলিটি আসা মুশকিল। আজকের জন্য নমস্কার। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন বা বিক্রি করার সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।